চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 21-এর প্রতি টান বয়স ও প্রজন্মের ঊর্ধ্বে বলেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানোই প্রমাণ মন্তব্য। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক তৌহিদুরের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। বিচার বহির্ভূত আর কোনো হত্যাকাণ্ড নয়, আইনের শাসন দেখতে চায় বিএনপি, কুমিল্লার তৌহিদ হত্যার বিচার দাবি। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মুখে সংস্কারের কথা বললেও মনে ক্ষমতায় থাকার লোভ আছে বলে মন্তব্য। বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই মনে করেন বিশেষজ্ঞরা। উচ্চতর গবেষণা ও আইন প্রয়োগে গুরুত্ব আরোপ। এবং দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে বড় বিনিয়োগে তরমুজের আবাদ। নীতি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে বলে উদ্যোক্তাদের আশা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। শুরুতেই ভাষার মাস ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 21-এর টান প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত হয়েছে। ছাত্রজনের অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানো তারই প্রমাণ। অমর 21-এ বইমেলা উদ্বোধন করে প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতি প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হলো অমর 21-এ বইমেলা। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সঙ্গীত এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের মাধ্যমে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর 7 ক্যাটাগরিতে তুলে দেওয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলার তাৎপর্য নতুন করে সামনে এনেছে। 21 আমাদের মূল সত্তার পরিচয়। 21 আমাদের ঐক্যের দৃঢ়বন্ধন। সকল প্রকার জাতীয় উৎসবে, সংকটে, দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই। যেখানে আমরা স্বস্তি পাই, আমরা শান্তি পাই, আমরা সমাধান পাই। যে কোনো সংকটে 21 জাতিকে পথ দেখায় বলে উল্লেখ করেন তিনি। 21-এর টান প্রজন্মের প্রজন্ম বিস্তৃত হয়েছে, শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে, আমাদেরকে দুঃসাহসী করেছে। ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ। লেখকদের স্বীকৃতির ব্যবস্থা করার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। 21শে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তব্য শেষে বইমেলা উদ্বোধন করে
অতিথিদের নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। স্মরণকালের সবচেয়ে বড় বইমেলা নিয়ে আশাবাদী লেখক ও প্রকাশকরা। বইমেলাকে রাখা হয়েছে পলিথিন মুক্ত। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। অমর একুশে বইমেলা প্রথম দিনেই পরিণত হয় লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলায়। মেলায় এসেছে কবিতা, গল্প, উপন্যাস ছাড়াও শিশুতোষ নতুন বই। শিশু কিশোররা এই বই পড়ে যে মজা পাবে, সমানভাবে বড়রাও এর থেকে রসাস্বাদন করতে পারবে। দিনকে দিন যে গ্রাম বাংলা জীবন থেকে হারিয়ে যাচ্ছি সেই জিনিসের প্রতিবন্ধকতা আছে, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং ইসলামিক এবং হাস্যরসাত্মক বিভিন্ন রকম ধাঁচের রসবিরসের কবিতা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতায় ছোটকাল, অর্থাৎ শিশু কিশোর থেকে যৌবন পর্যন্ত তার নবুতি প্রাপ্তির পূর্বে ওনার কি স্বভাব চরিত্র ছিল সেই দিকটা এখানে তুলে ধরা হয়েছে। গল্পের বই এসছে পাথরে ফোটাবো ফুল চিরদিন প্রকাশনা থেকে, বিন্দু বিন্দু জলকণা বিটস অফ ড্রপস, যে বইটি আমি কানাডায় এডমন্টন পাবলিক লাইব্রেরিতে দিয়ে এসেছি। প্রকাশকদের আশা এবারের বইমেলা আক্ষরিক অর্থেই সফল হবে। ধারণ করেছিলাম এই সমস্ত প্রকাশকরা আমরা খুব কোণঠাসা হয়ে মধ্যে ছিলাম। বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী বাপদারা যে সমস্ত বই ছিল, এই ধরনের কোনো বই আমরা সেল করতে পারতাম না। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে উপমহাদেশের রাজনৈতিক সন্ত্রাস বাংলাদেশ প্রেক্ষিত, এটা হলো ব্রিগেডিয়ার সাকাত হোসেন লেখা, জন্মজয়ন্ত শহীদ জিয়া, বিপ্লব ফারুক, জেল হত্যা মামলা শাহ মোয়াজ্জেম হোসেন। বইমেলায় 998 ও 959 নম্বরে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্টল। মেলা প্রাঙ্গণ পলিথিন মুক্ত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান। পলিথিন একটা কিন্তু এমন একটি পদার্থ যেটা আমাদের জীবনকে দুর্বিষহ করে ফেলছে, আমাদের মাটিকে নষ্ট করে ফেলছে, আমাদের নদীকে নষ্ট করে ফেলছে, আমাদের এই যে নানা ধরনের পরিবেশের যত রকমের দুর্যোগ আমরা বলি, সেই পলিথিন, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট সব কিছু মিলিয়ে কিন্তু আমরা কিন্তু একটা বিশাল একটা আমি বলবো দুর্যোগের মধ্যে আছি এই পলিথিনের কারণে। তো পলিথিন যে নিষিদ্ধ হয়েছে সেটা আমি বলবো খুবই একটা ভালো পদক্ষেপ, তবে এটাকে ধরে রাখতে হবে, মানুষকে সচেতন করতে হবে। এই জন্য সচেতন করতে হবে যে মানুষ কিন্তু বোঝে না যে এইটার ক্ষতিকর প্রভাব কীরকম। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যে মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। 31শে জানুয়ারি কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক মোহাম্মদ তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ওই ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুর রহমান হত্যার বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা দেখতে চায় না বিএনপি। আইনের শাসন ও শান্তিপূর্ণ পরিবেশ চায় তারা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর উত্তরায় দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ভালোবাসা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্রদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব। তবে তিনি বলেন, সরকারে থেকে কোনো দল করতে চাইলে জনগণ তা মেনে নেবে না, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন।
শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনে সহায়তা করে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এক আলোচনা সভায় তারা বলেন, ক্ষমতার স্বাদ পাওয়া অনেকেই ক্ষমতা আর ছাড়তে চাইছেন না। তাদের মুখে সংস্কার আর মনে রয়েছে ক্ষমতা। ওবায়দুর রশিদের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে সিরাজুল আলম খান সেন্টার আয়োজিত প্রস্তাবিত রাষ্ট্র ও সংবিধান সংস্কার বিষয়ে আলোচনা সভা, যেখানে মন খুলে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ডক্টর ইউনূসের উপরে আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম, তিনি সেই আস্থা বিশ্বাস ভঙ্গ করে তিনি এখন কিংস পার্টি গঠনে মনোনিবেশ করেছেন। রাষ্ট্র সংস্কারের নামে নতুন রাজনৈতিক দল গঠন এবং সেই দিকে উপদেষ্টাদের মনোযোগ, সেইটা আমরা মানব না। এই সংস্কার তো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না, সংস্কারের দায়িত্ব রাজনৈতিক দলগুলো করবে। নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ, জনগণের প্রতিনিধি, তারা সংস্কার করবে। এবং এই যে ক্ষমতায় থেকে আপনারা রাজনৈতিক দল সেটা করবেন না। যারা আছেন ক্ষমতায়, এরা ক্ষমতার স্বাদটা খুব বড় করে পেয়ে গেছেন, ক্ষমতাটা ছাড়তে চান না। যেহেতু চান না, সেই কারণে সংস্কারটা মুখে, অন্তরে হচ্ছে ক্ষমতা। অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা উচিত। আমাদেরকে এই রাষ্ট্র সংস্কার করতে হবে আমাদের মুক্তিযুদ্ধের উপর, ভিতের উপর দাঁড়িয়ে। সংস্কারের কথা বলছেন ছাত্ররা, কিন্তু তারা নানান রকম অপকর্মে লিপ্ত হচ্ছে। অন্তর্বর্তী সরকার আমলে কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, সরকারের কাছে প্রশ্ন রাখেন বক্তারা। একটা নির্বাচিত সরকার, তারা মাসের পর মাস, কে তারা এই অধিকার দিচ্ছে, কে রাইট দিচ্ছে? আমাদের তো জনগণের কাছে দায় আছে, এই উপদেষ্টার একটারও কোনো দায় নাই। উনি যে বললেন ওরাই আমার নিয়োগকর্তা, তো চাকরি ওরা দিলে উনি তাদের কথা শুনবে না, আমার কথা শুনবে? বললেন আমি তাদেরকে রাজনীতির জন্য সুযোগ করে দিতে চাই। তাহলে এই গভর্নমেন্ট নিরপেক্ষতা তো হারিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া, সড়কের বিশৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতে না পারার সমালোচনা করেন বক্তারা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। রাজনীতি ও জাতীয় সংসদ সহ রাষ্ট্রকাঠামো সব জায়গায় নারী নেতৃত্ব প্রয়োজন বলেছে জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থানে শহীদ পুরুষদের স্বীকৃতির পাশাপাশি নারী শহীদের স্বীকৃতি না থাকায় বিস্ময় প্রকাশ করে আলোচনায় বক্তারা বলেন, নারীদের ভূমিকা গণমাধ্যম সহ নাটক ও চলচ্চিত্রে তুলে ধরা প্রয়োজন। শাকের আদনানের রিপোর্ট। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্সা নিয়ে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভা। আলোচনায় উঠে আসে গণ অভ্যুত্থানকালীন সময় ও পরবর্তী নানা প্রেক্ষাপট। যাতে চিন্তা না করি টেবিলে একজন নারী আছে তার মানে এটাই হয়ে গেল, টোকেনিজম না করে কিভাবে আমাদের নারীরা বিকামস রিয়েল ইনফ্লুয়েন্স ফর চেঞ্জ, রিয়েল এজেন্টস ফর চেঞ্জ, সেই জায়গাটাতে আমাদের অবশ্যই কাজ করতে হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ওভারঅল বাংলাদেশ যে ধরনের একটা ক্রাইসিসে পড়েছিল, ভয়াবহ আনস্টেবল একটা দেশ, এখানে সবাই নিজের নিজের দাবি দাওয়া নিয়ে রাস্তায় হাজির হচ্ছে, সেখানে আমরা মেয়েরা আলাদা করে কখনোই আমরা এখানে নিজের হিস্সা বা কখনোই না আমার হকটা দিতে হবে, এই সেন্স থেকে আমরা কখনো কিন্তু হাজির হইনি। নারী পুরুষের যে হিস্সা এবং বিশেষত নারীদের হিস্সা রাজনৈতিক বয়ানে, সেখানে অবশ্যই সোসাইটি একটা গুরুত্বপূর্ণ জায়গা, সমাজ একটা গুরুত্বপূর্ণ জায়গা ধরে আছে। আলোচকরা বলেন, মূলধারা রাজনীতিতে নারীর অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু আমাদের সদিচ্ছা থাকতে হবে, আমাদের বলতে হবে আমাদের বোনেদের নিরাপত্তার কথা, আমাদের বলতে হবে আমাদের বোনেদের, আমাদের মায়েদের তাদের যে নাগরিক অধিকার আছে সেই নাগরিক অধিকার নিশ্চিত করার কথা। এই গণ অভ্যুত্থান নারীরা আপনাদের সেই দেওয়াল ভেঙে দিয়েছে। ভবিষ্যতে এই নারীদের পথযাত্রা সামনে বাড়তে থাকবে। নারীদের বাংলাদেশ হোক, দক্ষিণ এশিয়াতে হোক, বিশ্ব মঞ্চে হোক, কোন শক্তি নেই যে তাদেরকে প্রতিহত করবে। বক্তারা বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয়। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে এক সেমিনারে বিশিষ্টজনেরা বলেছেন, সরকার অসহায় হয়ে পড়েছে। বিপ্লব কিংবা অভ্যুত্থান পরবর্তী সরকারের এই হাল মানা যায় না। সুশাসন ও গণতন্ত্র বিষয়ক আলোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AFM আব্দুর রহমান বলেছেন, সংস্কারের জন্য গঠিত কোনো কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করতে না পারলে তা হবে সরকারের জন্য দুঃখজনক। সংকট এখনো কাটেনি সতর্ক করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক ঐক্য জরুরি। রিজভি নেওয়াজ রিপোর্ট।
সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স নামের একটি বেসরকারি সংস্থার আয়োজনে স্কাটনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র শিরোনামে সেমিনার। 2300 প্রাণের বিনিময়ে স্বৈরাচারী সরকারকে বিদায়ের পর গঠিত সরকারটি একের পর এক ভুল করে যাচ্ছে দাবি করেন একজন আলোচক। এবং সংবিধান ধারাবাহিকতা করে আমি আরেকটি স্বৈরাচারের হাতে দেশকে উঠিয়ে দেব, এটা করতে চাচ্ছেন না। আমাদের এই স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য আমাদের সমগ্র জাতি যেভাবে ছাপিয়ে পড়েছে, আপনি তার বিরুদ্ধাচরণ করতে পারেন না। আর আজকে যে অসহায় অবস্থা সরকারের দেখছি আমি, আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু সরকার অসহায় অবস্থায় আছে। ৭২ সংবিধানের মাধ্যমেই এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, সেই ধারাবাহিকতা এখনও ভাঙা যায়নি দাবি করেন সেমিনারের প্রধান অতিথি। পরিবর্তন কেবলমাত্র কথাই হবে না, আমি বুঝতে পারি, কিন্তু সেই জন্য আমি রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানাই। সেটা কি, অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্নমত থাকবে, থাকারই কথা, কিন্তু যে জায়গাগুলোতে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই, আসুন আমরা সেই জায়গায় এক থাকি। স্বাধীনতার পর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সরকারগুলো কিভাবে সংবিধানকে কলুষিত করেছে তা নিয়ে দীর্ঘ বক্তব্য দেন আলী রিয়াজ। তবে তার নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন কি করেছে কিংবা আগামীতে কি পরিবর্তন আসছে তা নিয়ে কোনো বক্তব্য দেননি এই সংবিধান বিশেষজ্ঞ। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 1.5 মাস আগে দাম বাড়ানোর পর বাজারে ভোজ্য তেলের সংকট কাটেনি। বিশেষ করে বাজারে সয়াবিন তেলের 1 ও 2 লিটারের বোতলজাত তেলের সংকট রয়েছে। খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, আসলে রমজানকে কেন্দ্র করে বড় কোম্পানিগুলো কৃত্রিম সংকট সৃষ্টি করে আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর পায়তারা করছে। ডিলাররা জানিয়েছেন চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। রিপোর্টে জানাচ্ছেন রোকসানা আমিন। আমি হতাশ। রাজধানীর কাউরান বাজারে ভোজ্য তেল কিনতে এসে এভাবেই বিরক্তি প্রকাশ করলেন সরকারি চাকরি থেকে অবসর নেয়া এই ব্যক্তি। উন্নত বিশ্বে কি হয়, সরকার যেটা বলবে ওটার বাইরে আপনি যেতে পারবেন না। এখানে কি সেই ধরনের চিন্তা চেতনা হয় আমাদের? যেহেতু আগামী মাসে রোজা, এই জন্য হয়তো এটা কৃত্রিম সংকট তৈরি করতে পারে, এই জন্য হয়তো দামটা বাড়িয়ে দিয়েছে। সরকারের অবশ্যই ভূমিকা আছে, সে যেন কঠোর তদারকি করে এই বিষয়টা। গেল ডিসেম্বরে দাম বাড়ানোর অজুহাতে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করে বোতলজাত তেলের বাজার অস্থির করেছিল বড় তেল কোম্পানিগুলো। 9 ডিসেম্বর মিল মালিকদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে লিটার প্রতি 8 টাকা বাড়িয়ে ভোজ্য তেলের নতুন দাম অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া তেল আমদানিতে শুল্ক ছাড়ও দিয়েছে সরকার। এরপরও আমদানি বাড়েনি। প্রায় 2 মাস হতে চললেও সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। বাজারে চাহিদা অনুযায়ী কোম্পানি তেল দিচ্ছে না, কারণ ওদের দরকার 500 কার্টন, মানে মনে করেন প্রতিদিন দেয় 50 থেকে 100 কার্টন। নীতি নির্ধারক আছে যারা বাণিজ্য মন্ত্রণালয়ে বসে এগুলি পর্যালোচনা করে, তারা আমার কিনা এলসির কাগজটা তারা দেখুক, দেখি আমাকে একটা ফায়সালা দেখ। বোতলজাত ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করছে বড় কয়েকটি কোম্পানি। এটা তো প্রত্যেক বছরেরই কমন সিনারিও আর কি। ব্যবসায়ীদের বলবো আপনারা একটু মানবিক হন, আমাদের একটু চিন্তা করেন। সরকার এই সিন্ডিকেট ভাঙতে পারবে কিনা আমি সন্দিহান। সরকার বলল যে যেগুলো মজুদ আছে সেগুলোকে বাজারে ছাড়ার জন্য, রমজানের জন্য শুধু। ডিলাররা বলছেন প্রায় 1 সপ্তাহ ধরে কোম্পানিগুলো তেলের সরবরাহ কমিয়েছে। আমাদেরও মাল দিচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভাবে দিতেছে না। একটা মালের ডিউ করলে হয়তো 1 দিন 2 দিন সময় লাগে মালটা দেওয়ার জন্য। সকাল থেকে এই পর্যন্ত 470 কার্টন তেল অলরেডি আমি নিয়ে আসছি। সবাই এরকম সাপ্লাই দেয়, তাহলে শর্ট হওয়ার কথা না। কারণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দাবির পরিপ্রেক্ষিতে বোতলজাত সয়াবিন তেলের দাম 167 থেকে 8 টাকা বাড়িয়ে 175 টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 149 থেকে বাড়িয়ে 157 টাকা এবং খোলা পাম অয়েলের দাম লিটার প্রতি 149 থেকে বাড়িয়ে 157 টাকা করা হয়। এছাড়া বোতলজাত 5 লিটার সয়াবিন তেলের দাম 818 থেকে বাড়িয়ে বর্তমান মূল্য 860 টাকা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ে দ্বিতীয় দিনে মুসল্লিদের জন্য বিভিন্ন ভাষায় বয়ান চলছে। রোববার আখেরি মোনাজাতের জন্য নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। চকর মালিথার রিপোর্ট। দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ইবাদত বন্দেগী আর জিকির আজকারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে মুখরিত তুরাগ পার্ক।
পরকালের সমৃদ্ধি অর্জনে মুসল্লিদের করণীয় নিয়ে দুদিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান করছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বুজুর্গ আলেমরা। ইজতেমায় অংশ নিয়ে আলেমদের সারগর্ভ বয়ানে অনুপ্রাণিত মুসল্লিরা। সারা পৃথিবীর মুসলমান সকলে একত্র হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে কোনো উপায়ে যেন ইজতেমার উসিলায় যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এখানে আসি বাবা ইমান আমলের কথা শোনার জন্য আসি। সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকল গুনাহ মাফ করে দেয়। ইজতেমার কদিন ধরেই টঙ্গী ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমরা প্রতি পালায় ২৫০০ পুলিশ ফোর্স কাজ করছে, অন্যান্য ফোর্সও কাজ করছে, সব মিলে সার্বিক নিরাপত্তায় আমরা সন্তুষ্ট। রোববার জোহরের নামাজের আগে যে কোনো সময় প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের সূরা সদস্য মাওলানা মোহাম্মদ জুবায়ের। দুদিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান চলছে ইজতেমা মাঠে। এসব বয়ান বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য তর্জমা করে শোনানো হচ্ছে যার যার জামাতে। দেশ বিদেশের মুসল্লিরা তাবলিগ জামাতের মুরব্বীদের এসব বয়ান মনোমুগ্ধ হয়ে শুনছেন। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। বন্যপ্রাণী সংরক্ষণে উচ্চতর গবেষণা, সমন্বিত উদ্যোগ ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন পরিবেশবাদীরা। রাজধানী বন অধিদপ্তরে দেশে প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব মেছো বিড়াল দিবসের আলোচনায় বক্তারা পরিবেশ প্রতিবেশ তথা নিজেদের অস্তিত্ব রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে বাধ্যবাধকতা তুলে ধরেন। দিবসটির প্রতিপাদ্য জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ। আলিমাল রাজের রিপোর্ট। আবহমান বাংলার বিল, গ্রামীণ ঝোপঝাড়, অগভীর জলাভূমি ও পাহাড়ি ছড়ায় মেছো বিড়ালের দেখা মেলে। পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীটির অসামান্য অবদান থাকলেও বাসস্থান সংকুচিত হওয়া ও মানুষের অসচেতনতায় প্রকৃতিতে বিপন্ন অবস্থায় প্রাণীটি। রাজধানীতে মেছো বিড়াল দিবসের আলোচনায় বিশ্বজুড়ে সংকটাপন্ন এই প্রাণী সংরক্ষণে জলাভূমি সংরক্ষণের পাশাপাশি সার্বিক সচেতনতায় জোর দেন বক্তারা। মেছো বিড়ালকে বাঘের মতো তাদের আকৃতি কিংবা তাদের স্পট থাকার কারণে অনেকে চিতাবাঘ কিংবা মেছো বাঘ বলেন, এবং এই মেছো বাঘ নামটি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। মেছো বিড়ালের হটস্পটগুলো আইডেন্টিফাই করা, অর্থাৎ দেশের কোন জায়গাগুলোতে মেছো বিড়ালগুলো বেশি আছে এবং যে জায়গাগুলোতে মানুষের সাথে দ্বন্দ্ব বেশি সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে আমরা এই ব্যবস্থাপনার দিকে যেতে পারি। গ্রে হেডেড ফিশিং ইগল আছে, মাছ খেকো অন্য যে প্রাণী আছে তাদের সংখ্যা বাড়তে শুরু করে। যে বিষয়টির উপরে কোনো গবেষণাতে আমি দেখিনি জোর দেওয়া হয়েছে। এটি একটি বিষয় যেটি ভবিষ্যতে যারা গবেষণা করবেন তাদেরকে মানে একেবারেই খেয়াল রাখতে হবে। প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য, এই প্রাণীটিকে প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য আমার কমিউনিটিকে ইনভলভ করে, আমার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ইনভলভ করে, সাধারণ মানুষের স্কুল কলেজের ছেলেদেরকে ইনভলভ করেই কিন্তু আমার একমাত্র উপায় হচ্ছে এই বন্যপ্রাণীগুলো কিভাবে বাঁচিয়ে রাখা যায়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাগুলোর সংগঠন IUCN এর লাল তালিকায় থাকা মেছো বিড়াল সংরক্ষণে গবেষণা ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। বন্যপ্রাণী রেস্কিউ করার জন্য টিম গঠন হয়েছে, যদিও সেটার মধ্যে পর্যাপ্ত তার একটি জায়গা আছে, সে যথেষ্ট নয়, সেই সক্ষমতাটুকু হয়নি, তবে সরকার কাজ করছে। এমন একটি প্রাণী যে প্রাণীটা নিয়ে কিন্তু খুব বেশি আমরা আলোচনা করি না এবং আমরা এটা নিয়ে কিন্তু সেভাবে সচেতনও না। যেই মেছো বিড়ালগুলো উদ্ধার হচ্ছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমার মনে হয় ওই জায়গাটাও কিন্তু জোর দেওয়া দরকার। এখানে কিন্তু বন বিভাগের জন্য বলি, পরিবেশের জন্য বলি, তেমন কিন্তু বাজেট নেই, এবং যেই বাজেট থাকে সেই বাজেট কিন্তু প্রতি বছরই দেখি বাজেট কমে যাচ্ছে। যে প্রাণীগুলো আমাদের নানাভাবে উপকার করছে সেই প্রাণীগুলোকে রক্ষা করার ব্যাপারে আমাদের সবার হাত এক করি। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই দিবসটি আমরা এখানে যে পালন করছি এটা কিন্তু শুরু হলো, এবং এই শুরুটা যেন এখানেই শেষ না হয়, আমরা যেন এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যেন সবাই এর সাথে সম্পৃক্ত হই। যে বন্য প্রাণীর বিরুদ্ধে যে নিষ্ঠুরতাটা হয়
যে অপরাধটা হয়, তা সেটা মেছো বিড়াল হোক বা অন্য কিছু হোক, সেটার ব্যাপারে তারাও যেন এগিয়ে আসেন এবং ডিসি মহোদয়দেরকে অনুশাসন দেওয়া হয়েছে। আমি মনে করি যে এসপি মহোদয়দেরকে নিয়েও এরকম একটা আয়োজন আমরা করে ফেলতে পারি। হাতি মানুষ দ্বন্দ্ব এড়াতে যেমন আমরা কম্পেনসেশন দিই, মেছো বিড়ালকে বাঁচাতে বা অন্য এরকম সকল দ্বন্দ্বের জায়গায় আমরা যেন কম্পেনসেশনের কথাটা ভাবি। অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বিষয়ক পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। আইন বলছে ফাঁদ পেতে মেছো বিড়াল ধরা, হত্যা, পাচার কিংবা ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড অথবা 1 লাখ টাকা জরিমানার বিধান যেমন রয়েছে, তেমনই রয়েছে উভয়দণ্ডের বিধান। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে দিন দিন বাড়ছে তরমুজের আবাদ। সেসব এলাকার চরাঞ্চলে বিঘার পর বিঘা জমিতে তরমুজ চাষে অনেক উদ্যোক্তা বড় বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন, তবে তারা নানা রকম সংকটের কথা বলছেন। উদ্যোক্তাদের দাবি, নীতি সহায়তার মাধ্যমে তাদের বিনিয়োগ নিশ্চিত করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পায়রা নদীর মাঝে জেগে ওঠা এই চরটিকে ওপর থেকে দেখলে বোঝা যায় এটি ছোট্ট একটি দ্বীপ। পটুয়াখালীর দুমকি উপজেলায় অবস্থিত প্রায় 400 বিঘা আয়তনের এই চরটির নাম চর আলগি। এখানে তরমুজ চাষের উদ্যোগ নিয়েছেন পাশের উপজেলা গলাচিপা থেকে আসা তরুণ উদ্যোক্তা মিলন আকন্দ। এখানে আছে 400 বিঘার মতন জমি আছে। এই মাথাতে দেখা যায় না কিছু, দিগন্ত জোড়া। হ্যাঁ, যে জমিটা আছে এখানে প্রায় 1.5 কোটি টাকা খরচ হবে। এত বিশাল বিনিয়োগের সবটাই ঝুঁকির উপর। আমরা যেটা পরিশ্রম করি, এটা যদি বেশি কুয়াশা হয়, বেশি বৃষ্টি হয়, জীবনে তাহলে লাইভে শেষ। আমাদের সরকারের যে কোনো একটা জিনিস করা উচিত। শস্য বীমা, ক্রপ ইন্স্যুরেন্স আমাদের যদি এভাবে যদি করতো, ঠিক আছে, আবার যে বীমা করে আমরা ওইটা বীমা যেটা জমা থাকতো আর ওইটাতে আমরা কিছু আবার পরবর্তীতে করতে পারতাম। ভালো বীজ প্রাপ্তিতেও রয়েছে নানা সংকট। কত টাকার বীজ কিনছেন আপনি? 17 লক্ষ টাকার। বীজটা স্যার আমাদের গলাচিপে অনেক ঝামেলা হয়। বীজটা ডিলারেরা আটকাইয়া ওই বীজের সাথে অন্য বীজ দেয়, মিশায় দেয়। হ্যাঁ, যেরকম গেরেটন বীজ চাইলে তারা আলগি একটা তরমুজ নাম আছে, ওই আলগি তরমুজটা ধরাই দেয় যে ওইটা নিতে হবে না, ওটা দেবো না। এই বীজের জন্য আমরা হতাশা থাকি। উন্নত বিশ্বে বিশাল বিশাল জমিনের উপরে যে কৃষির চিত্র আমরা দেখেছি, সেটি যেন প্রতিচ্ছবি হিসেবে ধরা দিয়েছে এখানে। সে বিশ্বে কৃষি হয় প্রযুক্তি আর যন্ত্রের মাধ্যমে, ফলন শতভাগ নিশ্চিত। আর এখানে হাজার হাজার কৃষকের হাতের স্পর্শে বিশাল এই ভূখণ্ডে কৃষির চর্চা, উৎপাদন এবং ফলন পুরোটাই ভাগ্যের উপর। যদি যন্ত্র আর প্রযুক্তির নিশ্চয়তা দেওয়া যেত, তাহলে কৃষক থাকতে পারত অনেকটা নিশ্চিন্তে। পটুয়াখালীর দুমকির চরালগি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে স্পোর্টস। বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ ও ব্রাজিলের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে আগামী 15 থেকে 18 জুন ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এক্সপো 2025। এক্সপোর আয়োজক বাংলাদেশ ব্রাজিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান চেম্বারের কর্মকর্তারা। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজি, বাংলাদেশ ব্রাজিল চেম্বারের পরিচালক ইমরান চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জয়নুল আবেদিন। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন গাজা থেকে আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে তেল আবিবের কারাগার থেকে মুক্তি পেলেন 183 ফিলিস্তিনি। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। দেশে প্রতি লাখে 106 জন ক্যান্সারে আক্রান্ত। প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 53 জন মানুষ। জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধন থেকে পাওয়া গবেষণার আলোকে দেশে ক্যান্সার পরিস্থিতির এই তথ্য তুলে ধরেন গবেষকরা। তারা বলছেন দেশে মোট মৃত্যুর 12% ক্যান্সারজনিত। জান্নাতুল বাকিয়াকের রিপোর্ট।
জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের মাধ্যমে দেশে ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠান। আয়োজক রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU এর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ। রিপোর্ট আছে, সেই রিপোর্ট অনুসারে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় 2023 সালে জুলাই মাসে ক্যান্সার নিবন্ধনের ওপর প্রথমবারের মতো শুরু হয় ওই গবেষণা। শনিবার দ্বিতীয় ধাপের গবেষণার তথ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা। আমরা দেখতে পাচ্ছি যে ব্রঙ্কাসিং লাং সবচেয়ে মৃত্যুর কারণ হিসেবে 1 নম্বর, ল্যারিংস 2 নম্বর, স্টমাককে আমরা পাচ্ছি 3 নম্বর শীর্ষ ক্যান্সার হিসেবে, যেখানে অ্যাজ এ কজ অফ ডেথ। পুরুষদের মধ্যে ক্যান্সারের মৃত্যুর কারণ টপ 3টা ক্যান্সার হচ্ছে ব্রঙ্কাস এবং লাং, তারপরে ল্যারিংস, তারপরে লিভার। এবং নারীদের মধ্যে মৃত্যুর প্রধান কারণ হিসেবে যদি 3টা ক্যান্সার, তার 1 নম্বরে আছে ব্রেস্ট, তারপরে স্টমাক, তারপরে হচ্ছে লিপ এন্ড ওরাল ক্যাভিটি। গবেষকরা জানিয়েছেন 2 লাখ মানুষের উপর গবেষণায় দেশে 38 ধরনের ক্যান্সার রোগী পাওয়া গেছে। শীর্ষে রয়েছে ফুসফুস ক্যান্সার 16.1%, এরপর লিভার ও স্বরতন্ত্রের ক্যান্সার 12.9%। দেশের 8 বিভাগে শিগগিরই রেডিয়েশন মেশিন কেনা ও ক্যান্সার ওষুধের ওপর কর প্রত্যাহারের কথা জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। ওষুধের দাম কমানোর পাশাপাশি আমরা বলতে চাই এই সপ্তাহের মধ্যেই যেটা সবচেয়ে বড় প্রজেক্ট, রেডিওথেরাপির জন্য যে মেশিন প্রকিউরমেন্ট প্রসেস একই সাথে অন করতে বলবো আমরা পিডিকে, আগামী মাসে ফুল বন্ড দিয়ে চালু হবে। অনুষ্ঠানে জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের পরবর্তী গবেষণা কাজে সহায়তা অব্যাহত রাখার কথা জানায় সরকার ও BSMMU সংশ্লিষ্টরা। আমাদের এই পরিসংখ্যান ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পেয়েছেন 183 ফিলিস্তিনি। প্রথমে ইসরায়েলের একটি সামরিক কারাগার থেকে 32 ফিলিস্তিনিকে মুক্তি দিয়ে পশ্চিম তীরে পাঠানো হয়। পরে রেড ক্রসের সহায়তা আরও 151 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। তাদের স্বাগত জানাতে পশ্চিম তীরে ভিড় জমান হাজারো ফিলিস্তিনি। দীর্ঘদিন পর আজই খুলে দেওয়া হয়েছে মিশর ও গাজার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল গাজা যুদ্ধবিরতি শুরুর কিছুদিনের মধ্যেই ক্রসিংটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল ইসরায়েলি সেনারা। এতে করে চিকিৎসা সহ অন্যান্য জরুরি কাজেও গাজা থেকে বের হতে পারছিলেন না ফিলিস্তিনিরা। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় শুরু হয়েছে 26 দিনের অমর একুশে বইমেলা। বইমেলার উদ্বোধন করেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সহ অন্যরা উপস্থিত ছিলেন। আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন হয়েছে রাজধানী পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে আলোচকরা ব্যাংক পরিচালনায় সুশাসন ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়েছে। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তৃতীয় শিক্ষার্থীদের অবরোধ। ইজতেমা উপলক্ষে রোববার সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মসূচি শিথিল। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে।
কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন রাজধানী তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় বিবৃতি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তবে ইজতেমা উপলক্ষে আগামীকাল সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত অবরোধ কর্মসূচি শিথিল থাকবে। সৈয়দ অদিতের রিপোর্ট। টানা তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে বিকাল 4:30টার দিকে রাজধানীর মহাখালী থেকে গুলশান 1 পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি কলেজের সামনে থেকে শুরু হয়ে মহাখালী রেলগেট ঘুরে গুলশান 1 নম্বর গোলচত্বরে শেষ হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। ওদের 7 দফা দাবি, এই 7 দফা দাবি না মানা অবধি ওরা অনশন চালিয়ে যাবে। আর ওরা যতদিন অনশন চালিয়ে যাবে তিতুমির শিক্ষার্থীরা ততদিন এই 12/7 ব্যারিকেড নর্থ সিটি পালন করবে। আগামীকাল সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি শিথিল থাকবে। আর আজকে তো আমরা কোনো আন্দোলন যাই নাই, আমরা তো আজকে শুরুই করেছি 4টার পরে, তো আজকে তো থাকার কোনো প্রশ্নই আসে না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাখালী আমতলীতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ব ইজতেমা উপলক্ষে রোববার সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে জানান শিক্ষার্থীরা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযানে জোরদার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, রাজধানীতে ছিনতাই সহ অপরাধ বৃদ্ধিতে শীর্ষ সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। দিনের বেলাতেও প্রকাশ্য ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধের ঘটনায় আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। 25 জানুয়ারি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজধানীতে খুন হন সাজু মিয়া। 27 জানুয়ারি স্বর্ণ ব্যবসায়ী রাজীব দাস ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। 30 জানুয়ারি রাজধানীর আদাবরে সুমন শেখের হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলে ছিনতাইকারীরা। 28 জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনের সড়কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মিনহাজুল রহমানকে। দনিয়া কলেজের শিক্ষার্থী হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ 7 জন, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় 5 জন, তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় 6 জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশ ব্যর্থ কিনা এমন প্রশ্নে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করেন গোয়েন্দা প্রধান। কোনো সন্ত্রাসী, কোনো খারাপ কাজে লিপ্ত, অবৈধ কাজে লিপ্ত কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না। আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি। পিচ্চি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনবো এবং পাশাপাশি পিচ্চি হেলালের এবং ইমন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকে আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রাজধানীতে ছিনতাই প্রতিরোধে বিশেষ টিম কাজ করছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছি আবারও বিরতি, আর বিরতি পরে দেখবেন। হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট। তৃতীয় টি20 ম্যাচ 5 উইকেটে জিতেছে ক্যারিবীয় নারীরা। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। স্মাইলিং চিলড্রেন্স সোশ্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাহমুদা আক্তার, ম্যানেজিং কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নূর ইসলাম খান এবং কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। প্রিয় দর্শকের সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি।
একুশের প্রতি টান বয়স ও প্রজন্মের ঊর্ধ্বে বললেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানোই প্রমাণ মন্তব্য। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক তৌহিদুরের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। বিচার বহির্ভূত আর কোনো হত্যাকাণ্ড নয়, আইনের শাসন দেখতে চায় বিএনপি। কুমিল্লার তৌহিদ হত্যার বিচার দাবি। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মুখে সংস্কারের কথা বললেও মনে ক্ষমতায় থাকার লোভ আছে বলে মন্তব্য। বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই মনে করেন বিশেষজ্ঞরা। উচ্চতর গবেষণা ও আইন প্রয়োগে গুরুত্ব আরোপ। এবং দেশে দক্ষিণাঞ্চলে বাড়ছে বড় বিনিয়োগে তরমুজের আবাদ। নীতি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে বলে উদ্যোক্তাদের আশা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।